সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন এখন গণমানুষের দাবি, বললেন পীর চরমনাই। এদিকে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, বিএনপির কথা না শুনলে ইউএনওগিরি, ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে। জানাবো যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে যে ফাঁদ পেতেছে ইসরায়েল। জানাবো মানুষ মারার পরামর্শদাতারা কিভাবে সাংবাদিক হয়। রোগী ও স্বজনকে মারধরের ঘটনার পর হাসপাতালে দুদকের অভিযান। এবং সর্বশেষ জানাবো গুমের ঘটনার তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন এখন গণমানুষের দাবি, বললেন পীর চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজন, এই তিনটি বিষয় এখন দেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, মৌলিক সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবি আদায়ে আগামী 28শে জুন ঢাকায় গণজোয়ার সৃষ্টি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমনাই বলেন, আগামী 28শে জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিকে সামনে রেখে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐকমত্য রয়েছে এমন সব রাজনৈতিক দল একসঙ্গে এক মঞ্চে যৌথ ঘোষণা জাতিকে আশ্বস্ত করবে। ইসলামী আন্দোলন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমির বলেন, বাংলাদেশকে ভারতের কবজা থেকে বের করতে এবং আগামীতেও ভারতের আধিপত্য প্রতিরোধে এখনই বাংলাদেশপন্থী সব দল, মত ও পথের জনতাকে এক কাতারে আসতে হবে। তারই একটি প্রতিফলন হবে 28শে জুন। এদিকে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, বিএনপির কথা না শুনলে ইউএনওগিরি, ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেছেন, বিএনপির কথা না শুনলে ওসিগিরি ও ইউএনওগিরি ছেড়ে চলে যেতে হবে। ঐক্যবদ্ধ হলে বিএনপির কথা শুনতে প্রশাসন বাধ্য হবে। তারা বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউএনওগিরি, ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এখন আর সুযোগ দেওয়ার সময় নেই। এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে। তাদের আর সুযোগ দেওয়া যাবে না, অনেক সুযোগ দিয়েছি। এ ধরনের একটি বক্তব্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ইদ্রিস মিয়া এই ধরনের বক্তব্য দেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, ভিডিওটি এডিট করা। জানা গেছে, সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়ায় সাংগঠনিক ইউনিট বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সব সাংগঠনিক ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ সরকার আমলে এই কার্যালয়ে আমরাই উদ্ধার ও রক্ষা করেছি। শফি মেম্বার বা দিদার সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আওয়ামী লীগ আমলের পটিয়ায় বিএনপির অফিস ভেঙেছিল, তাদের সঙ্গে নিয়ে ইদ্রিস মিয়াকে কোনো ধরনের কর্মসূচি দলীয় কার্যালয়ে করতে দেওয়া হবে না। এছাড়া ইদ্রিস মিয়া জেলা বিএনপির আহ্বায়ক, পটিয়ার কেউ নয়। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে যে ফাঁদ পেতেছে ইসরায়েল। ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায়, তাহলে তারা ফলস ফ্ল্যাগ বা মিথ্যা হামলার আশ্রয় নিতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক ইসরায়েলি মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্ত হোক। ট্রাম্প প্রশাসনের মধ্যে যেসব নব্য রক্ষণশীল সামরিকপন্থী, ইসরায়েল ঘেঁষা ও ইসলামপন্থী লবির লোকজন আছে, তাদের প্রভাবও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক লেভি আরও বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানকে উস্কানি দিচ্ছে, যাতে ইরান সরাসরি কোনো মার্কিন স্বার্থে আঘাত হানে। তারা সেটাই আশা করছে। তার মতে, যদি ইরান হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধ করে দেয়, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসে অথবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশ থেকে বের করে দেয়, তাহলেও যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে পারে। লেভি সতর্ক করে বলেন, এরকম পরিস্থিতিতে সবসময় লক্ষ্য রাখতে হয় ফলস ফ্ল্যাগ ধরনের অভিযানের দিকে, যা দেখাতে পারে যে এটি ইরান সমর্থিত, অথচ বাস্তবে তা হতে পারে ইসরায়েলের সাজানো ফাঁদ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানার জন্য। ফিলিস্তিনি নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় দীর্ঘদিন ইসরায়েলের পক্ষে কাজ করেছেন লেভি। তিনি ইসরায়েলের সেনাবাহিনীতেও চাকরি করেছেন। মানুষ মারার পরামর্শদাতারা কিভাবে সাংবাদিক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, যারা মানুষ মেরে ফেলার পরামর্শ দেয়, তারা কিভাবে সাংবাদিক হয়, এখনও কিভাবে তারা মিডিয়াতে কর্তৃত্ব বজায় রেখেছে। কারণ তাদের মূল প্রতিষ্ঠা ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে।
তিনি বলেন, স্বাধীনতার নামে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা গুম, খুন, ব্যাংক লুটের ঘটনা ঘটাচ্ছিল, তখন তা পত্রিকায় আসার কারণে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান গণমাধ্যমের প্রতি যে নিপীড়ন চালিয়েছেন সেটা দুনিয়ার ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা চাই একটি মানবিক দেশ যেখানে কোনো গুম, খুন, হত্যা মামলা, নির্যাতন থাকবে না। রোগী ও স্বজনদের মারধরের ঘটনার পর হাসপাতালে দুদকের অভিযান। ঘুষের টাকা না পেয়ে রোগী ও তার স্বজনদের মারধর, চিকিৎসা সেবায় নানাবিধ হয়রানি ও অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুপুরে দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে মিলেছে নানা অনিয়মের সত্যতা। এর আগে 14 জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে রোগী ও স্বজনদের মারধর করলে ওয়ার্ড বয় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রচারের পর 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া সংবাদটি দুদকের নজরে এলে তারা হাসপাতালে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। 3 সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ নোমান। টিমের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক মোহাম্মদ জাহেদ আলম ও কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস। জানা যায়, নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবায় নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে নোয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের ওষুধ সরবরাহ, ডায়ালাইসিস সেবা এবং মেডিকেল টেস্ট সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়াও গত 13 জুন ঘুষের টাকা না দেওয়ায় রোগী ও স্বজনদের এক ওয়ার্ড বয়ের মারধরের অভিযোগের বিষয়েও অনুসন্ধান করা হয়। দুদক টিম অভিযোগের ভিত্তিতে হামলার শিকার রোগী এবং 8 নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা অন্য রোগীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পায়। অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়। দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ নোমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে নানা অনিয়মের সত্যতা মিলেছে। অভিযানের ফলাফল ও সুপারিশ সংবলিত একটি বিস্তারিত প্রতিবেদন দুদক সদর দপ্তরে দাখিল করা হবে। এছাড়াও রোগীকে মারধরের প্রমাণও মিলেছে। অভিযানের তত্ত্বাবধায়ক জানান, ঘটনার পরপরই 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অভিযান নিয়মিত চলবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর ফরিদ উদ্দিন বলেন, আমাদের জনবল ঘাটতি আছে। এছাড়াও সরকার আউটসোর্সিং নিয়োগ না দেওয়ায় আমাদের পরিচালনা করতে হিমশিম খেতে হয়। আমরা দেখছি কিভাবে সেবার মান উন্নয়ন করা যায়। ঘুষের টাকা না দেওয়ায় রোগী ও স্বজনদের এক ওয়ার্ড বয়ের মারধরের ঘটনায় আগামীকাল তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। গুমের ঘটনার তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, গত 1.5 দশক ধরে জোরপূর্বক গুমের ঘটনার তদন্তে জাতিসংঘের যে কোনো সমর্থনকে বাংলাদেশ স্বাগত জানাবে। তিনি বলেন, আমি আশা করি জাতিসংঘ জোরপূর্বক গুমের ঘটনাগুলো নিয়ে আমাদের চলমান তদন্তের সঙ্গে যুক্ত থাকুক। এটি প্রক্রিয়াটিকে কিছুটা শক্তি দেবে। জাতিসংঘের কর্মকর্তারা জোরপূর্বক গুমের বিষয়টি মোকাবেলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে গুম থেকে সবার সুরক্ষার আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের উদ্যোগের প্রশংসা করেন। তবে জোর দিয়ে বলেন, এখনও অনেক কিছু করার বাকি রয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা জোরপূর্বক গুম সম্পর্কিত তদন্ত কমিশনের কাজ এবং প্রতিশ্রুতিরও প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে। তিনি বলেন, কমিশনের সদস্যরা নানাভাবে হুমকি পেলেও তারা গুরুত্বপূর্ণ কাজ করছে। তারা যখন সর্বশেষ প্রতিবেদন জমা দেয় তখন আমি তাদের বলেছিলাম, দর্শনার্থীদের জন্য একটি হরর মিউজিয়াম থাকা উচিত। আপনাদের সমর্থনেও আমাদের দরকার। আমাদের সহযোগিতা ও সহায়তা প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।